হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 9 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর থার্ড সামেটিভের জন্য একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার। তোমরা দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার আমি 6 করাবো, পেজ নম্বর 223-এ। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখো আমরা শুরু করছি হচ্ছে প্রথম অঙ্কটা কি বলছে। একেরটা বলছে 2 - y - y এর কিউব বহুপদী সংখ্যামালাটির মাত্রা কত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে y এর কিউব রয়েছে, y এর মাথায় যে টু দি পাওয়ারটা যেটা রয়েছে সেটাকে আমরা মাত্রা বলে থাকি, যেটা অপশন দেখো ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে একদম সঠিক উত্তর, 3 হবে। 2 দাগেরটা বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের এখানে বলেছে ধার্য মূল্য কত, দেখে নাও। একদম সিম্পল নিয়মে আমরা করব। আমরা কি করব, 48 লিখব আর গুণ চিহ্ন দিয়ে আমরা কি করে দেব, গুণ চিহ্ন দিয়ে আমরা করব হচ্ছে 100/80, ঠিক আছে? 20% ছাড় মানে আমরা জানি যে 100 টাকায় জিনিসটা যদি কেনা হয় তাহলে 80 টাকা, 100 টাকার জিনিস হলে 80 টাকায় সেটা দিয়ে দেবে, মানে 20 টাকা ছাড়। এই প্রসেসে আমরা করেছি, এটা ঐকিক নিয়মে করা রয়েছে। যদি তোমরা না পারো তো ঐকিক নিয়মেও করতে পারো। আমি বলে দিচ্ছি যে 80 টাকায় জ্যামিতি বাক্সের ধার্য মূল্য 100 টাকা, একে কত আর 48-এ কত, এইভাবেও করতে পারো। তো 8 দিয়ে দেখো 48কে কাটলে 6 8 48 হয়, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হচ্ছে 60 টাকা। তাহলে 60 টাকা আমরা দেখতে পাচ্ছি অপশন বি এ তে রয়েছে, ঠিক আছে? অপশন এ সঠিক উত্তর। 3 দাগেরটা দেখো কি বলছে, 4 × 5 সমান রয়েছে 500। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে 5 ইকুয়াল টু কত হবে, 500/4 হবে। তাহলে 500/4-কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হচ্ছে কত, 125। আর 125 মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে 5 5 কেটে যাচ্ছে আর পড়ে থাকছে কি, এক্স এর মান 3। এক্স এর মান যদি 3 হয় তাহলে এখানে বলেছে 3-এর মাথায় 3। তাহলে 3-এর মাথায় 3 মানে আমরা জানি হচ্ছে 27, যেটা দেখতে পাচ্ছ তোমরা অপশন ডি তে রয়েছে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 4 দাগেরটা বলছে a+b+c=0 হলে a+b+c= যদি 0 হয়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একটা শর্ত রয়েছে, শর্তটা তোমাদের বলে রাখি। a³ + b³ + c³ = 3abc হয়ে থাকে, ঠিক আছে? যদি a+b+c=0 হয় তাহলে a³ + b³ + c³ = 3abc হয়ে থাকে। তো আমরা যে অঙ্কটা দিয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি, a² / তারপরে b² / আর প্লাস দিয়ে c² / এবার এটার যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, abc নিচে হচ্ছে, ওপরে পড়ে থাকছে a³ b³ আর c³। তাহলে আমরা জানি a³ + b³ + c³ এর মান কত হয়, 3abc হয়। তো বসিয়ে দিলাম 3abc, নিচেও abc বসিয়ে দিলাম। কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কত আসছে, 3 আসছে, ঠিক আছে? আমি এখানে 1 লিখে দিলাম ভুল করে, এটা অ্যান্সার তাহলে 3 আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো আমরা করব হচ্ছে 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি বলছে, 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণের কোন সমাধানটা হবে আমাদেরকে বের করতে বলেছে। তো আমাদের এটার যে সব থেকে শর্টকাট নিয়ম তোমরা আশা করি জানো, যে a1/a2, ঠিক আছে? a1/a2 = b1/b2। এটা আমরা আগে দেখে নিই সমান সমান হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 4 এখানে বেরোচ্ছে কত, 4/7, আর এখানে বেরোচ্ছে হচ্ছে 7, ঠিক আছে? 4/7 আর এখানে বেরোচ্ছে কত, 3/3 বেরোচ্ছে, 3/-3। তার মানে এটা নট ইকুয়াল টু বেরোচ্ছে। তাহলে আমরা জানি a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এটা যে শর্তটার জন্য হয় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সমাধান আছে, একটি নির্দিষ্ট সমাধান আছে, এটার ক্ষেত্রেই a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়। শর্তটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলে আসছি 6 দাগেরটা, বলছে এই দুটো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত আমাদেরকে বের করতে বলেছে। তো বিন্দু দ্বয়ের দূরত্ব আমরা যে সূত্রটা ফেলি সেই সূত্রটা দেখে নাও। সূত্রটা হচ্ছে a - b, প্রথমে রয়েছে a+b, না প্রথমে a - b হোল স্কোয়ার
মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটে হবে, এটা স্কোয়ার আমি দিচ্ছি না, এটা থাক, এটা পুরোটা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, সূত্রটা তোমরা আশা করি জানো, সূত্রটা হচ্ছে এক্স টু মাইনাস সরি এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, তাই আমরা এইটা প্রথমে ফেললাম, প্লাস দিয়ে আমরা আরেকটা লিখবো কি, সি প্লাস ডি। ঠিক আছে, সি প্লাস ডি মাইনাস দিয়ে সি মাইনাস ডি তার আবার পুরোটা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, পুরোটা হোল স্কোয়ার হবে। এবার রুটের মধ্যে আমরা কি করব, এটাকে আমরা পুরোটা করে দেব এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে সি প্লাস ডি মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, এখান থেকে এ এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে মাইনাস মাইনাস টু বি তার হোল স্কোয়ার পড়ে থাকছে, আর এখান থেকে দেখো সিসি কেটে যাচ্ছে, পড়ে থাকছে টু ডি তার হোল স্কোয়ার। তার মানে আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে ফোর বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে ফোর ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে চার যদি কমন নিই তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর চার যদি বাইরে চলে আসে তাহলে টু দিয়ে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, দুই দিয়ে দুইটা বাইরে থাকবে, রুট ওভারের মধ্যে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেটা আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি, দেখে নাও অপশন বি রয়েছে। ঠিক আছে, নেক্সট 7 দাগেরটা বলছে লগ টু বেসে 0.25 এর মান কত। দেখো আমরা 7 দাগ দিয়ে করছি, লগ টু বেসে 0.25 এর মান আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 0.25, এটা আমরা বলতে পারি। তাহলে বা দিয়ে আমরা কি করতে পারি, এগুলো সব বা দিয়ে করবে, তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান সমান আমরা এটাও বলতে পারি 25/100, কারণ পয়েন্ট ওঠালে নিচে 100 হয়। ঠিক আছে, পয়েন্টের জন্য একটা এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এটাকে যদি আমরা কাটাকুটি করি 4 25 100, 1/4 হচ্ছে, 1/4 মানে আমরা কি বলতে পারি, 1/4 মানে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার -2। ঠিক আছে, টু টু দি পাওয়ার -2 বলতে পারি। তাহলে বা দিয়ে টু টু মিলে যাচ্ছে, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, -2। ঠিক আছে, এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, -2, যেটা অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছে 8 দাগেরটা, ত্রিভুজের 3টে বাহু থেকে সমদূরবর্তী বিন্দুটার নাম কি অন্তকেন্দ্র বলা হয়। কি বলা হয়, অন্তকেন্দ্র বলা হয়। ঠিক আছে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। চলে আসছি আমরা নেক্সট 9 দাগেরটা। দেখো 9 দাগের প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বিওসি যদি 120 ডিগ্রি হয় তাহলে এবিসি এর মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্ত এঁকে নেওয়ার পর এখানে রয়েছে হচ্ছে একটা ত্রিভুজ এবং তার ভেতরে রয়েছে আবার একটা ত্রিভুজ। এটা নামকরণ করব এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ও। এখানে আমাদের যেটা দরকার, যে সূত্রটা দরকার, বিএসি ইকুয়াল টু হাফ অফ ওবিসি, সরি বিওসি। ঠিক আছে, বিএসসির যে মানটা সেটা হচ্ছে হাফ অফ বিওসি, এটা একটু মনে রাখবে। এটা ক্লাস 10 এ উপপাদ্য রয়েছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই এখানে অর্ধেক করেছি। এবার আমরা অর্ধেক কি করব, বিওসির মানটা তো আমরা জানি 120 ডিগ্রি, তাহলে জাস্ট আমাদের এটা বের করতে হবে 60 ডিগ্রি। ঠিক আছে, অপশন বি তে রয়েছে, দেখো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 10 দাগেরটা বলছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়। ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া হয়, এটা আশা করি তোমরা সবাই জানো, পরিসংখ্যা নেওয়া হয়, বহুবার করিয়েছি, পরিসংখ্যা নেওয়া হয়, যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, 11 দাগেরটা দেখো, 11 দাগ 11 বলছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে তার ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে খুব সোজা সূত্র, 2πr সমান সমান আমরা লিখতে পারি তো পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, একটা আর এর সাথে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম খুব ইজিলি 2। তাহলে আর এর মান যদি 2 পাই, তাহলে ব্যাস কত হবে, তার 2 এর ডবল হয়ে যাবে। তাহলে 2 এর ডবল মানে তোমরা জানো যে 4 সেন্টিমিটার হয়। তাহলে এটা লিখে দেবে হচ্ছে 4 একক। ঠিক আছে, এখানে সেন্টিমিটার অবশ্য নেই, তোমরা একক লিখতে পারো। 12 দাগে চলে আসি। 12 দাগে বলছে এক্স এর মান আর ওয়াই এর মান বলেছে, এটা এক্স ও ওয়াইটাকে টি বর্জিত সম্পর্ক লিখতে বলেছে। তো
তো এটা হচ্ছে অপশন ধরে ধরে করতে হবে, ঠিক আছে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধরে করব, ঠিক আছে। যেটা লাস্টে যে অপশনটা রয়েছে সেটা আমরা ধরে করছি, বাকিগুলো অপশন চেক করে তোমরা দেখতে পারো, এটা অপশন চেকের অঙ্ক, ঠিক আছে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়ে আমরা যদি চেক করি তাহলে দেখবে সি স্কোয়ার আর টি প্লাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার হচ্ছে, আবার মাইনাস দিয়ে সি স্কোয়ার ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে সি স্কোয়ার যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে টি প্লাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার, এটা সূত্রের মধ্যে পড়ছে। তাহলে সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার থাকবে। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। এটা কিসের সূত্র? 4 তারপরে এ তারপরে বি, এখানে এ হচ্ছে টি আর বি হচ্ছে 1/t, এটার সাথে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার পড়ে থাকছে 4c স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ধরে করছিলাম ডি এরটা সেটাই সঠিক উত্তর। বাকিগুলো অপশন চেক করে দেখতে পারো, মিলে যাবে, ঠিক আছে। এটা অপশন চেক করে আমি কিন্তু করালাম। নেক্সট দেখো 13 দাগ, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ একক, ওই ত্রিভুজটির বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমাদের প্রথমত কর্ণের যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, কর্ণের যে দৈর্ঘ্যটা বা আমরা আগে ধরে নেব সমবাহু ত্রিভুজের যে উচ্চতাটা, এটা হচ্ছে √3/2 ইন্টু এক্স ইকুয়াল টু এইচ বেরোবে, ঠিক আছে। এক্সটা আমরা ধরে নিলাম একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহুর দৈর্ঘ্য এখানে আমরা একটু ধরে নিলাম যেটা হচ্ছে এক্স। তাহলে √3/2 ইন্টু এক্স ইকুয়াল টু এইচ, এটা উচ্চতার সূত্র। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে 2h বাই দিয়ে √3 থাকবে, ঠিক আছে, 2h বাই দিয়ে √3 থাকবে। এবার হচ্ছে বর্গক্ষেত্রের যদি আমরা কর্ণ বের করি, বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা জানো, বাহু ইন্টু √2 বা √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু যদি বাহু লিখি, √2 ইন্টু বাহু, বাহু মানে এখন যেটা বেরোলো, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এবার দেখো আমরা এটাকে কি করব বলতো, করণী নিরসন করব। উপরে রয়েছে 2 ইন্টু √2, ঠিক আছে, 2 ইন্টু √2 আর ইন্টু দিয়ে কি রয়েছে একটা এইচ, আর নিচে রয়েছে কি √3। এবার দেখো √3 দিয়ে ওপর নিচ গুণ করব, √3 দিয়ে ওপরেও গুণ করব, √3 দিয়ে নিচেও গুণ করব। তাহলে ওপরে বেরোবে কত জানো, 6, √2 আর √3 গুণ করলে এটার সাথে এটা গুণ হচ্ছে, তাই √6 ইন্টু এইচ আর বাই দিয়ে একটা 3 হয়ে যাবে, কারণ √3 গুণ করলে একটা 3 হয়ে যায়। তাহলে 2h √6/3, যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। দেখো অপশন এ তে দেখতে পাচ্ছি 2√6/3 ইন্টু এইচ এককে রয়েছে। 14 দাগেরটা চলে আসছি যে শ্রেণীর দৈর্ঘ্য কত হবে। দেখো এটা শ্রেণীর দৈর্ঘ্য আমরা কি করে বের করব বলতো, অনেকবার তোমাদেরকে এটা বলেছি। এটা যে 1 থেকে 5 পর্যন্ত রয়েছে, এক এই যে এদের মধ্যে যে গ্যাপটা সেটা 1-এর গ্যাপ রয়েছে, তাহলে 1-এর যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যাকে যোগ করে জাস্ট 1 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 5 আর 1 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 বেরোবে, ঠিক আছে। তাহলে এটাই অপশন বি তে রয়েছে, ঠিক আছে, এটা অপশন বি তে রয়েছে। এবার দেখো 2 দাগের 1-এর অঙ্কটা বলছে ফাংশন অফ এক্স এর মান বলে দিয়েছে ax প্লাস বি, এবং ফাংশন অফ 0-তে বলেছে 3 আর ফাংশন অফ 2-এ বলেছে 5। এ বির মান কত আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা fx এখানে লিখে নিলাম, যেটা বলেছে ax প্লাস বি। তাহলে আমরা এখানে কি করব বলতো, ফাংশন অফ প্রথমে 0 বের করব। তাহলে এটা a ইন্টু 0 হয়ে যাবে আর প্লাস বি হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি শুধু বি। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি তো শুধু বির মান এখানে বলে দিয়েছে কত, 3। দেখো এখানে কিন্তু অঙ্কটায় বলে দিয়েছে হচ্ছে 3, ঠিক আছে, f0-তে মান 3। একইভাবে আমরা ফাংশন অফ 2 মানে 2 এর মানটা আমরা বের করতে পারি। তাহলে a গুণ 2 প্লাস দিয়ে b, তাহলে এটা আমরা বলতে পারি 2a প্লাস b। তাহলে সুতরাং দিয়ে এই যে 2a প্লাস বি, বি এর জায়গায় তো আমরা 3 বসাতে পারি, আর এটার মানও বলে দিয়েছে কত হচ্ছে 5। তাহলে আমরা 2a সমান সমান 5 থেকে 3 বিয়োগ করতে পারি। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে 2-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে এর মান পাচ্ছি 1 আর বি এর মান পাচ্ছি 3,
ঠিক আছে, এটা আমি হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা এটা অ্যান্সারটা লিখতে পারো। ঠিক আছে, একে এ এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি পরেরটায়, দেখো 2 দাগেরটা। বলছে এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান সমান জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড এক হলে এই রাশিটা আমাদেরকে করতে বলেছে। তো দেখো আমি এই রাশিটা করে দেখাচ্ছি। এখানে 2 দাগ দিয়ে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে সবকটাকে ধরে নিতে হবে। x/1/a, y/1/b আর z/1/c, এটাকে আমরা কে ধরে নেব। ঠিক আছে, এটাকে আমরা কি ধরলাম, কে ধরে নিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান যদি কে ধরি, তাহলে এক্স এর মান বেরোবে কে টু দি পাওয়ার a। 1/a টা যদি ওই পাশে যায়, মানে টু দি পাওয়ার যদি চেঞ্জ হয়, মানে টু দি পাওয়ারটা বাঁ দিক থেকে ডান দিক নিয়ে গেলে মাথায় রাখবে সবসময় কি হয়ে যায়, উল্টে যায়। 1/a টার উল্টে গেলে শুধু a হয়। সেম প্রসেস 1/b সমান সমান যদি কে হয়, তাহলে y এর মান আমরা পাচ্ছি কে টু দি পাওয়ার b। আর একই প্রসেসের z টু দি পাওয়ার 1/c সমান সমান যদি কে হয়, তাহলে z এর মানও পাচ্ছি কে টু দি পাওয়ার c। বোঝা গেছে? এবার দেখো সুতরাং দিয়ে এক্স ওয়াই জেড এটার মান যদি আমরা বের করি, তাহলে কে টু দি পাওয়ার a, কে টু দি পাওয়ার b আর কে টু দি পাওয়ার c। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা কি করে বের করব, গুণে থাকলে সূচকের নিয়ম অনুযায়ী টু দি পাওয়ার গুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, টু দি পাওয়ার গুলো কি হয়ে গেল, যোগ হয়ে গেল। এবার দেখো এখানে আমরা কি করব, এক্স ওয়াই জেড এর মান কিন্তু বলে দিয়েছে 1, তাহলে এখানে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি। 1 মানে আমরা জানি কে টু দি পাওয়ার 0। ঠিক আছে, 1 মানে আমরা কি জানি, a টু দি পাওয়ার 0, সরি কে টু দি পাওয়ার 0, a নয় কে টু দি পাওয়ার 0। কে কে কেটে যাচ্ছে, তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এবং এটাই আমাকে কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। নেক্সট দেখো 3 দাগেরটা, সরলতম মান বের করতে বলেছে। 3 দাগেরটা দেখে নাও। 2 টু দি পাওয়ার m প্লাস 2 রয়েছে আর ডট দিয়ে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n রয়েছে। বাই দিয়ে আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার m আর তারপরে রয়েছে 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। এবার হচ্ছে আমরা ভাঙবো, নিচে দেখো একমাত্র একটা সংখ্যাকেই ভাঙা যায় 6। তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার m প্লাস 2 ডট 3 টু দি পাওয়ার 2m মাইনাস n বাই, এটাকে যদি আমরা 3 দুগুণি 6 করি, তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার m হবে আর 2 টু দি পাওয়ার m হবে। ক্লিয়ার? আর ডট দিয়ে যা ছিল আমরা তাই লিখে দিলাম, যা ছিল তাই লিখে দিলাম। এবার দেখো আমাদের পালা হচ্ছে যোগ বিয়োগ করার। 2 টু দি পাওয়ার এখানে m প্লাস 2 রয়েছে আর নিচে একটা m রয়েছে, তাহলে মাইনাস m করে দিলাম। আর 3-এর যে মাথায় সেটা আমরা কি করব, 3-এর মাথায় রয়েছে দেখো 2m মাইনাস n, তারপরে একটা মাইনাস m হবে, এই যে এই mটার জন্য মাইনাস m হলো। ঠিক আছে, আবার মাইনাস দিয়ে আমরা কি লিখতে পারি, আমরা m লিখতে পারি। ঠিক আছে, এখানে জায়গা নেই, দাঁড়াও এটা পুরো মুছে দিই, নিচের থেকে লিখছি, দেখো আবার বোঝাচ্ছি। 2 টু দি পাওয়ার m প্লাস 2 ছিল আর মাইনাস দিয়ে একটা m হবে, কারণ নিচে দেখো 2 টু দি পাওয়ার m রয়েছে, এই যে ডট দিয়ে 3-এর মাথায় কি ছিল বলতো, 2m মাইনাস n, ও তারপরে নিচে দেখো এই রাশিটা রয়েছে তাই মাইনাস m হবে, আর তারপরে দেখো এই রাশিটা রয়েছে তাই m প্লাস n প্লাস 1 হবে। প্লাস কেন হলো স্যার, কারণ মাইনাসে মাইনাসে সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, তাই সাইন চেঞ্জ হয়ে গেছে সবকটা। ঠিক আছে স্যার, নেক্সট আমরা চলে আসছি 2 টু দি পাওয়ার m কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2, তারপরে 3, এখানে 2m থেকে m বাদ দিলে কি হচ্ছে, m হচ্ছে, আচ্ছা সরি, এখানে দেখো 2m থেকে m কেটে গিয়ে আরেকটা m কেটে যাচ্ছে, আবার n ও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 1। তাহলে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4 আর 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। তাহলে স্যার কি হবে বলতো, 3 4 12 হবে। ঠিক আছে, 3 4 12 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। চলে আসছি 4-এরটা, দেখো 1-এর 3 আর 1-এর 2 এর মধ্যে বলেছে যে মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা লিখতে বলেছে। কিভাবে লিখবো দেখে নাও, কিভাবে লিখবো দেখে নাও। 4 দাগের অঙ্কটা প্রথমে বলেছে 1-এর 3, তাই আমরা 1-এর 3 করলাম। 1-এর 3 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2-এর 6 হবে, তারপরে গুণ করলে 4-এর 12 হবে, তারপরে আরো ডবল করলে কি হবে, 6-এর 18। ডবল মানে কি, 2 দিয়ে গুণ করে যাচ্ছে, প্রথমে 2 দিয়ে গুণ,
তারপরে যা বেরোলো এটাকে আবার 2 দিয়ে গুণ, তারপরে যা এটা এটাকে এবার কি করলাম 6 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, এটাকে ডাইরেক্ট 6 দিয়ে গুণ করে দিলাম। একইভাবে 1/2 যেটা রয়েছে সেটাকে যদি আমরা করি তাহলে এটা কি হয়ে যাবে, 3 দিয়ে প্রথমে গুণ করছি, তারপরে 6 দিয়ে গুণ করছি, তারপরে কি করছি 9 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি মূলদ সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। তা মূলদ সংখ্যা আমরা একটা পাচ্ছি 7-এর 18, আর একটা পাচ্ছি হচ্ছে 8-এর 18, ঠিক আছে। 6 আর 9 এর মাঝখানে লিখতে বলেছে, 6-এর থেকে বড় আর 9-এর থেকে ছোট, 6-এর থেকে বড় হচ্ছে 7 আর 8, তাই 7-এর 18 আর 8-এর 18 আমরা লিখে দিয়েছি, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক এই দুটো ছিল। 5 দাগের প্রশ্নটা দেখো কি বলছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 25:24, শতকরা লাভ বা ক্ষতি কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে ধরে নেব স্যার যে ক্রয় মূল্যটা রয়েছে সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 25x টাকা, আর বিক্রয় মূল্যটা যে রয়েছে সেই বিক্রয় মূল্যটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 24x টাকা। তাহলে ক্রয় মূল্য এখানে বেশি রয়েছে, তাই আমরা এখানে কি লিখবো, ক্ষতি লিখবো। তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে, 25x থেকে যদি 24x বিয়োগ করি তাহলে x টাকা কি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে, ঠিক আছে, x টাকা আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতির হার যদি আমরা বের করি, ক্ষতির হার আমরা বের করব, তাহলে ক্ষতির হার এখানে কত বের হচ্ছে, ওপরে লিখবো ক্ষতিটা, নিচে লিখবো ক্রয় মূল্য যেটা ছিল 25x আর ইনটু দিয়ে 100%, ঠিক আছে। তাহলে আমরা কি করব, কাটাকুটি করলে দেখবে 4% বেরোয়, তার মানে ক্ষতি আমরা কত পাচ্ছি, 4% ক্ষতি পাচ্ছি, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে 6 দাগের, এই বিন্দুটি এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, কি অনুপাতে বিভক্ত করেছে সেটা আমরা ধরে নিলাম m:n অনুপাতে বিভক্ত করেছে। এবার এটা সূত্র তোমরা জানো, mx2 প্লাস nx1 বাই দিয়ে হচ্ছে m প্লাস n, আর এটা অ্যান্সার বলে দিয়েছে 1 হবে। এটার অ্যান্সার দেখো ফার্স্টেরটা, যেটাকে আমরা ভুজ বলি, এটাকে ভুজ বলি, এটাকে কোটি বলি। ভুজ এখানে বলে দিয়েছে 1। এবার মান বসিয়ে দাও, m ইন্টু x2 এর মান আমরা জানি কত 3, তারপরে n ইন্টু x1 এর মান কত জানি 4, বাই দিয়ে হবে m প্লাস n ইকুয়াল টু 1। তাহলে বা দিয়ে যদি আমরা সমাধান করি তাহলে কি হচ্ছে বলতো, 3m প্লাস 4n ইকুয়াল টু আমরা গুণ করতে পারি m প্লাস n, 1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3টে m থেকে একটা m বিয়োগ যাচ্ছে আর n থেকে 4টে n বিয়োগ যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, 3টে m থেকে একটা m বাদ দিলে 2টো m হয়, আর 4টে থেকে এটা বাদ দিলে -3n হয়। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো আমরা জানি কি করতে হয়, m/n করতে হয়, এবং এখানে অ্যান্সার আসছে 3/2, ঠিক আছে। তাহলে -3/2, তাহলে আমরা বলতে পারি m:n ইকুয়াল টু 3:2, আর এই মাইনাসের জন্য এটা হবে বহিস্থভাবে কি করছে, ছেদ করছে, দুটো যে বিন্দুদ্বয় রয়েছে সেটা সেই অনুপাতে বিভক্ত করছে। অ্যান্সার হচ্ছে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। চলে আসছি স্যার দেখো পরেরটায়, 7 দাগেরটায় আমরা করব। 7 দাগেরটা রিপিটেড একটা অঙ্ক, ঠিক আছে স্যার, 7 দাগেরটা রিপিটেড অঙ্ক, তাই আমরা এটা রিপিট করে রেখেছি। রিপিট অঙ্ক, এটা বোঝালাম না, দেখে নিও, কোনো না কোনো মডেলে রয়েছে, আগে অনেকগুলো মডেল করিয়েছি, ফার্স্ট মডেলেই সম্ভবত এটা থাকতে পারে, দেখে নিও, আমার মনে নেই। চলে আসছি আমরা দেখো একেবারে 8-এরটায়, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a ছিল তখন তার ক্ষেত্রফল হচ্ছে a², ঠিক আছে। লিখে লিখে কিন্তু তোমরা করবে, যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a ছিল তখন সেটা হচ্ছে a², ঠিক আছে। যদি তোমার মনে হয় স্যার a ধরে আমরা করব না, তাহলে a ধরে নাই করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে a ধরে করবে না তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা 100 ধরেও করা যায়, কিন্তু আমরা এখানে a ধরে করছি। চলে আসছি এবার কি বলতো, 10% যদি বৃদ্ধি পায় তাহলে 110/100 হবে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 11a বাই দিয়ে কত 100, ঠিক আছে। এটার ক্ষেত্রফল করলে দেখবে 121a²/100 বেরোবে। এবার যদি আমরা বৃদ্ধিটা বের করি, বৃদ্ধি কতটা বৃদ্ধি পাচ্ছে জানো,
121 a² বাই 100 থেকে আমরা শুধু a স্কোয়ারটা বিয়োগ করে দেব। তাহলে 100 ওপরে হয়ে যাবে 121 a² মাইনাস 100 a² হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে ওপরে হচ্ছে 21 a² বাই 100। এবার যদি আমরা বৃদ্ধির হার বের করি, বৃদ্ধির হার যদি আমরা বের করি, তাহলে 21 a² বাই 100 ইন্টু আগে থেকে a² ছিল একটা, মানে আগের যে ক্ষেত্রফলটা সেটা, ইন্টু 100%। তাহলে 100 কেটে যাচ্ছে, a² কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 21%। ঠিক আছে, এটা 100 ধরে করলে আরো তাড়াতাড়ি হবে, কিন্তু আমি এটা a ধরে করলাম যেহেতু 2 মার্কসের রয়েছে। ঠিক আছে, তাই এটা আমি a ধরে বা x ধরেও করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, চলে আসছি স্যার পরেরটা। দেখো 9 দাগেরটা, আর এর কোন মানের জন্য এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না। তো কোনো সমাধান থাকবে না, এটা আমরা কি করতে পারি, আমাদের যে মেন সূত্রটা হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 আর নট ইকুয়াল টু c1/c2। কোনো সমাধান থাকবে না, এটাই হচ্ছে শর্ত। তাহলে আমরা এখানে কি করব, a1 এর মান আমরা পাচ্ছি r/r+1 আর এই পাশে পাচ্ছি 2/3। ঠিক আছে, আমরা c1 আর c2 আমাদের নিয়ে কোনো কাজ নেই। ক্রস গুণ করলে 3r = 2r+2 বেরোচ্ছে। 3r থেকে যদি 2r বিয়োগ করো তাহলে ইকুয়াল টু 2 বেরোচ্ছে। 3টে r থেকে 2টো r বিয়োগ করলে একটা r, আর একটা r এর মানই আমরা পেয়ে গেলাম কত, 2। ঠিক আছে, একটা r এর মান আমরা পেয়ে গেলাম কত, 2। এটা 9 দাগের অঙ্ক ছিল। যদি বলো স্যার 10 দাগের অঙ্কটা বলুন, 10 দাগের অঙ্কটা আমি বহুবার বলেছি, আমি শুধু মুখে মুখে বলে দিচ্ছি। এটা দেখো, আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক আছে, প্রথমেরটা রয়েছে হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। এই কথাটার মানে কি স্যার? আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, উক্ত শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, আর বাই দিয়ে লিখতে পারো হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। ঠিক আছে, আর যদি পরিসংখ্যা ঘনত্ব জিজ্ঞেস করো যে স্যার পরিসংখ্যা ঘনত্ব কি, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই দিয়ে শ্রেণী দৈর্ঘ্য হবে, শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, এই দুটো সূত্র লিখে দিলেই হয়ে যাবে। বা যদি তোমরা বই থেকে লিখতে পারো যে কাকে বলে, এখানে যেহেতু বলতে কি বোঝো বলেছে তাহলে অবশ্যই কাকে বলে লিখতে হবে। আমি শুধুমাত্র সূত্র দুটো লিখিয়ে দিলাম তাই। ঠিক আছে, নেক্সট দেখো 11 দাগেরটা, রিপিটেড একটা অঙ্ক। বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত মিটার ঘুরবে। তো আমি এটা দাগ নম্বর চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটা 11 করে দিলাম, কারণ এটা কোনো না কোনো মডেল কোশ্চেন পেপারে রয়েছে, হয়তো এর আগেরটাতেই রয়েছে। ঠিক আছে, এটা দেখে নেবে। তো 15 মিনিটে কাঁটাটা অতিক্রম করছে, দেখো অ্যান্সার হচ্ছে 11 সেন্টিমিটার। ঠিক আছে, 11 সেন্টিমিটার উত্তর লিখে দেবে। 12টাও রিপিটেড অঙ্ক। এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে ছবি সমেত দেখো আমি বুঝিয়ে দিয়েছি, পুরোটা দেখে নিও। রিপিট অঙ্ক, কোনো না কোনো মডেলে আছে, আমি বুঝিয়েছি, একটু প্লেলিস্ট চেক করে দেখে নিও এর আগের মডেলগুলো। ঠিক আছে, আমি আর এটা বোঝালাম না। 13 দাগেরটা কি বলছে, দেখাও যে a⁴ log a বেসে x এর মান = x হবে। তো আমরা এটা কিভাবে করব, দেখো এটা হচ্ছে 13 দাগের অঙ্ক। ঠিক আছে, আমাদের প্রথমে কি করতে হবে বলতো, এটাকে ধরে নিতে হবে a⁴ log a বেসে x = এটাকে আমরা p ধরে নিলাম। ঠিক আছে, এবার উভয় পক্ষ আমরা কি করলাম, log a বেসে এটাকে বসালাম, log a বেসে। ঠিক আছে, এই পাশেরটাও তাই করলাম, log a বেসে p লিখলাম। মানে উভয় পক্ষে log a বেসে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা বা দিয়ে অঙ্কটা করব, বা দেব। তাহলে এখানে কি হবে, আমরা জানি যে টু দি পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে log a বেসে x ডট log a বেসে a ইকুয়াল টু আমরা পাচ্ছি কি log a বেসে p। তাহলে আমরা কি করব, দেখো এখান থেকে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে log a বেসে x ইকুয়াল টু আমরা পাচ্ছি কি log a বেসে p। লগ লগ যদি উঠে যায়
তাহলে এক্স ইকুয়াল টু আমরা পি লিখতে পারি, তাহলে পি এর মানের জায়গায় এক্স বসাতে পারি, তাহলে প্রমাণিত ব্যাস। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে দেব এ টু দি পাওয়ার এ বেসে এক্স ইকুয়াল টু পি, সরি ইকুয়াল টু এক্স, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটা আমাদেরকে কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। তো আজকে এতটাই অঙ্ক রয়েছে। ঠিক আছে, অঙ্কগুলোকে বলবো ভালো করে বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে জানিও, কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, আর যদি এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবে। আমি কিন্তু ইউটিউবে তোমাদের ফ্রিতে লাইভ ক্লাসও করাই। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস ক্লাস করাই, কোন দিন করাই কিভাবে করাই সেটার জন্য তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।